যারা আজকে স্ট্রিট ফাইটে সরাসরি যোগ দিয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। রয়েছেন বিসিসিআই এর চেয়ারপারসন সৌমেশ দাশগুপ্ত, রয়েছেন প্রাক্তন সভাপতি বিসিসিআই ইন্দ্রজিৎ সেন, রয়েছেন অ্যাসোচিমেট ডিরেক্টর পরমিন্দরজিৎ কাউর এবং রয়েছেন আইন বিশেষজ্ঞ সুচরিতা বাসু। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রথমে একটু সোমেশবাবু আপনার কাছেই যাই। সোমেশবাবু, আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বারবার আবেদন করেছেন যে বিশেষ করে যারা কম বেতন পান তাদের উপর কোনোভাবেই যেন এই সময় কোনো রকম কোপ নেমে না আসে, না ছাঁটাই, না বেতন। ইভেন আজকেও আমরা দেখেছি, আজকে যখন মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্স করছেন তখন মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রীর মধ্যে কথোপকথন যে 20 এপ্রিলের পর যে সমস্ত কলকারখানাগুলোকে অ্যালাউ করাও হবে নিয়ন্ত্রিতভাবে তাদেরও দেখে নেওয়া হবে যে তারা ওয়েজটাকে ক্লিয়ার করেছেন কিনা, অর্থাৎ সবার বেতন সেটা ক্লিয়ার করেছেন কিনা গত মাসে। কিন্তু বহু মানুষ বলছেন ইতিমধ্যেই তাদের রীতিমতো রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা আপনি যেটা বলছেন হয়তো কোনো সোর্স থেকেই বলছেন, কিন্তু আমি যেটা অর্গানাইজ সেক্টরকে রিপ্রেজেন্ট করি সেটা বলছি। অর্গানাইজ সেক্টরে সবসময় অর্গানাইজেশনের যারা অ্যাপেক্সে আছেন বা যারা এমপ্লয়ার, তারা সবসময় চায় তার হিউম্যান রিসোর্সকে নিয়ে চলতে। এবং আজকে যারা মাননীয় মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যেটা বলছেন, অর্গানাইজ সেক্টর সেটাকে পুরো বিশ্বাস করে যে আজকের এরকম ক্রিটিক্যাল টাইমের মধ্যে ছাঁটাই বা কাউকে ওয়েজ কাট বা স্যালারি কাট এটা একদম সম্ভব না। কিন্তু একটা কথা পরিষ্কার, আমরা নিজেরাই খুব আনসার্টেন অ্যাবাউট দ্য টাইম পিরিয়ড। এই যেটা উইন্ডো যেটা বলে, এটা 15 দিনের প্ল্যানিং হবে কি 2 মাসের প্ল্যানিং হবে কি 3 মাসের প্ল্যানিং হবে, সত্যি বলতে কি অর্গানাইজেশনগুলো বুঝতে পারছে না। কিন্তু আজ পর্যন্ত আমাদের চেম্বার অফ কমার্স বা আমাদের কোম্পানিতে যে চারধারে যা নেটওয়ার্ক আছে, আমরা এরকম কোনো খবর পাইনি লোকে কাউকে ছাঁটাই করছে বা কাউকে না করছে। বিকজ একটা জিনিস শুরু হয়েছে, সবকটা কোম্পানি কিন্তু তার ম্যান পাওয়ার রিস্ট্রাকচারিংয়ের কাজ ভেতরে ভেতরে শুরু করেছে। কারণ তাদের দেখতে হচ্ছে তারা যা রেভিনিউ কালেকশন হবে বা হচ্ছে এবং যেটা তারা পেমেন্ট করবে ইন টার্মস অফ দ্য স্যালারি আর অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, তার মধ্যে কি করে ব্যালেন্স আনা যায়। এটা তো সত্যি যে আজকে একটা কোম্পানি, প্রাইভেট কোম্পানি যখন চালাতে হবে তাকে জানতে হবে তার রেভিনিউর যেন সাপোর্ট করে তার এক্সপেন্ডিচারকে। এর জন্য আমরা সবসময় যেটা দেখে রাখছি যে এক্সপেন্ডিচারটাকে কার্টেল করার জন্য বিভিন্ন রকমের রিস্ট্রাকচারিং চলছে। তার মানে এই না যে লোক ছাঁটাই করে চলছে। সেটা যেমন আজকে সবাই জানি, যেটা বললেন জীবন জীবিকা, যারা 70% যারা জুনিয়র লেভেলে কাজ করেন, যারা গ্রাসরুটে আছেন, তাদের উপরে সবচেয়ে শেষের দিকে কোপ দেওয়া হয়। অর্থাৎ আজকে কি করা হয়, সিনিয়র লেভেলে আলোচনা বেশি করা হয়, লিডারশিপ টিমের সঙ্গে রিস্ট্রাকচারিং নিয়ে কথাবার্তা বলা হয়। কেউ হাত দিতে চায় না আজকের দিনে এই সমস্ত মানুষ যারা সত্যিকারের মুশকিলের মধ্যে আছে। সুতরাং আমি যেটা বিশ্বাস করি যে যদি মোটামুটি রেভিনিউ সাপোর্ট করে এবং যেটা করছে, এবং রেভিনিউ সাপোর্ট করলে কিন্তু কোনো অর্গানাইজেশন তার এরকম ছাঁটাই বা ওয়েজ কাট এখন করবে না। সবাই জানি আমরা যাচ্ছি অত্যন্ত ক্রাইসিস। একেবারে সোমেশবাবু, এবং আমি এখানে বলছি যে আনঅর্গানাইজড সেক্টরের যারা, তাদের তো এই মুহূর্তে রুটি রুজি বন্ধ, এবং সেটা আমরা জানি যে বিভিন্নভাবে সরকার সেটা অ্যাড্রেস করে, সেটা রাজ্য কেন্দ্রকে অ্যাড্রেস করার চেষ্টা করছে। কিন্তু আমি একদম নির্দিষ্টভাবেই বলছি যে যারা আমাদের কাছে আসছেন তারা কিন্তু অর্গানাইজড সেক্টরে এবং মোটামুটিভাবে তারা ভালো বেতন পান, তাদের একটা নির্দিষ্ট বেতন কাঠামো রয়েছে, পার্কস রয়েছে। যেসব সংস্থায়, আমি নির্দিষ্ট কোনো কোম্পানির কথা বলছি না এবং আপনাদের যে সদিচ্ছা সেটা নিয়েও কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু এরকম ঘটনাও ঘটছে। হয়তো এখনো ম্যাসিভ হারে শুরু হয়নি, কিন্তু এই ধরনের ঘটনা একটা ঘটলেও সেটা খুব উদ্বেগের, কারণ সেটা যে কারো ক্ষেত্রে করতে পারে। আমি এখানে ইন্দ্রজিৎ সেনের কাছে আসবো। ইন্দ্রজিৎ বাবু, ঠিকই মানবিক দিক দিয়ে দেখতে গেলে একটি মানুষ তার উপরও ছাঁটাইয়ের বা বেতন কাটছাটের কোপ এসে পড়া সেটা খুব আনফর্চুনেট, কিন্তু এই মুহূর্তে কোম্পানিগুলোকে তাদের কোন সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তাদের সামনে কতটা অনিশ্চয়তা থাকছে? দেখুন, যে প্রবলেমটা আজকে রয়েছে, যে ইন্ডাস্ট্রি গ্লোবালি অ্যাজ ওয়েল অ্যাজ ভারতবর্ষে আমরা মানে একটা বিশাল রিসেশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি। এটাকে আমরা কখনো ডিনাই করতে পারবো না, এবং এটা যদি ডিনাই করা হয় তাহলে মূল সমস্যার সমাধান হবে না। আরেকটা জায়গায় যেখানে আমরা বিশেষভাবে চিন্তিত, সেটা হচ্ছে লিকুইডিটি, কোম্পানির লিকুইডিটি প্রবলেম, মূলধনের প্রবলেম। এই দুটো প্রবলেম যে দুটো এসে দাঁড়িয়েছে, এর পরিপ্রেক্ষিতে অনেকগুলো অন্য প্রবলেম উঠে আসছে। যেমন ধরুন থ্রেট অফ রিট্রেঞ্চমেন্ট, তার থেকে উঠে আসছে, কমপ্লিট সাপ্লাই চেন ব্রেকডাউন হয়ে যাচ্ছে, সেটা উঠে আসছে। কারণ যতক্ষণ না পর্যন্ত মেইন দুটো প্রবলেম সলভ না হচ্ছে ততক্ষণ এটা হবে না। আজকে যদি আপনি দেখেন যে, যদি আমরা বলি যে আজকে সত্যি সত্যি মানে ইন্ডাস্ট্রিয়াল রিসেশন কবে শুরু হয়েছিল, কত বছর থেকে শুরু হয়েছিল? মার্চ মাসের সমীক্ষায় দেখা গেছে, যদিও ফাইনাল রিপোর্ট এখন আসেনি, কিন্তু সমীক্ষায় দেখা গেছে যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, জিডিপি গ্রোথ হ্যাজ বিন
অ্যাবাউট 5% to 4% ইন বিটুইন দ্যাট। তার মধ্যে 5 থেকে 4%-এর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ আছে। আজকে সেই জিনিসটা দেখা যাচ্ছে, আরবিআই গভর্নর বলেছেন যে 20-21 সালে সেটা 1.7% হবে, এবং মানে অন্য অন্য জায়গার সমীক্ষায় দেখাচ্ছে যেটা 1.5% কি তার নিচে হবে। এইটা তো ডিনায়েড নয়। সুতরাং তার মানে এই একটা চাপ আছে, এবং এটা করতে গেলে, এটা থেকে বেরোতে গেলে প্রথম যেটা গভর্নমেন্টের করার প্রয়োজন আছে সেটা হচ্ছে যে ক্যাপিটাল অ্যাকাউন্টে মানে সেন্ট্রাল গভর্নমেন্টকে প্রচুর ইনভেস্টমেন্ট করতে হবে, এবং সেটা খালি একটা সেক্টর বলে নয়, মানে ইনফ্রাস্ট্রাকচার বলে নয়, ওভারঅল সব জায়গায় এটা ইনভেস্টমেন্ট করতে হবে। আরেকটা যেটা প্রশ্ন আছে, যেটা আমার মনে হয় যেটা থেকে এই থ্রেটসটা আসছে, সেটা হচ্ছে যে মূলধনের একটা অভাব আছে। এখন সেখানে সত্যি সত্যি মানে যতক্ষণ না পর্যন্ত ব্যাংকসরা এগিয়ে আসে, ব্যাংকে কিন্তু প্রচুর টাকা আছে, আরবিআই যে সমস্ত ফ্যাসিলিটি দিয়েছেন তাতে ব্যাংকে এখন অনেক টাকার অ্যাভেলেবিলিটি আছে, কিন্তু ব্যাংক যদি এখন না দেখেন যে এই টাকাটা ইন্ডাস্ট্রিতে কী করে রোল করা যায়, তাহলে পরে কিন্তু এই প্রবলেমের সুরাহা হবে না। এইটা করতে গেলে এটাও ডিসিশন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আর আরবিআইকে নিতে হবে। যে কোনো মূলধন যখন একটা কোম্পানিকে একটা ব্যাংক দেয়, তার একটা মার্জিন মানি রাখে, সাধারণত ক্ষেত্রে এটা 30 থেকে 25% মার্জিন থাকে, এবং আমার মনে হয় যদি আজকে এই মুহূর্তে নেক্সট 3 মাসের জন্য ব্যাংক এই মার্জিন মানিটা 5% কমিয়ে দেয়, তার মানে যেটা মানে আর 5% এক্সট্রা টাকা যদি ইন্ডাস্ট্রির কাছে অ্যাভেলেবল হয়, যেটা আমি বলছি না যে লং টার্মে, আমি বলছি 3 মাসের জন্য করুক, এই 3 মাসের পরে এটাকে আস্তে আস্তে ওটা কমিয়ে আনতে পারে। নেক্সট 3 মাসের আরো মধ্যে বিশদে আমি এটা আপনার কাছে জানার চেষ্টা করব ইন্দ্রজিৎ বাবু, আমি আসবো আপনার কাছে এবং আরো বিশদে জানার চেষ্টা করব। আমি এই এতগুলো প্রভিশন থাকা সত্ত্বেও বাস্তবে সত্যি সত্যি কতটা কার্যকরী হয় এই নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্নের অবকাশ রয়েছে। আমি আবারও সোমেশ দাশগুপ্তের কাছে চলে যাব। সোমেশ বাবু, যেমন সব কোম্পানি খারাপ, সব কোম্পানি মার্সিলেস, রুথলেস, এটা ভাবার কোনো কারণ নেই, তেমন আবার কোম্পানিগুলোর ওপরও তো ভ্যালুস তো তার তারতম্য থাকে, সেটা তো কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। এই করোনা পরবর্তী পরিস্থিতি বা এই করোনার সময়ের পরিস্থিতি, এটা এক্সকিউজ হিসেবে খাড়া করে কর্মীদের ওপর খাড়া নেমে আসছে, এরকম অভিযোগও কিন্তু একাধিক ক্ষেত্র থেকে আমরা পেয়েছি। আমি আপনার এই অভিযোগটাকে বলছি না যে এটা আপনি অবাস্তব অভিযোগ, এর একটা বাস্তব সত্যতা আছে। এটা হতে পারে কেউ তার দায়িত্ব নিতেই পারে যে অপরচুনিটি পাওয়া গেছে, সেই অপরচুনিটির মধ্যে ওয়াই শুড নট টেক দ্য অ্যাডভান্টেজ। কিন্তু আমার যেটা মনে হয় অ্যাজ এইচআর পয়েন্ট অফ ভিউ থেকে, অর্গানাইজ সেক্টর কিন্তু আমি আবার বলছি তার এমপ্লয়িকেই মনে করে তার লাস্ট লাইন। তো এমপ্লয়ি মানে কিন্তু আইডিয়ালি, হ্যালো সোমেশ বাবু, আইডিয়ালি, হ্যাঁ, এবং আইডিয়ালি না, এটাকে আলটিমেটলি এর একটা বিজনেস সেন্স আছে। আমি যদি মনে করি যে এমপ্লয়িকে আমি প্রায়োরিটি না দিই, এন্ড অফ দ্য ডে আমার ব্যবসাটা দাঁড়াবেই না। তার জন্য আমি আবার যেটা বলছি, আজকের দিনে কিন্তু এমপ্লয়ীদের যখন রিস্ট্রাকচারিং হচ্ছে, 70% এমপ্লয়ি যারা লো এন্ডে আছে, যারা কম টাকা পান, মিডল ম্যানেজমেন্ট, লো ম্যানেজমেন্ট, তাদের ওপরে কিন্তু সবসময় দেখার দায়িত্ব আমাদের সবার আছে, তারা যেন কন্টিনিউ করতে পারেন। এবং যারা সিনিয়রদের আমরা কন্টিনিউ করাচ্ছি। একই সঙ্গে সোমেশ বাবু আমি একটু বলি, ধরা যাক যারা আপনি যেমন বললেন যে যারা লো এন্ড, তাদের দেখার ক্ষেত্রে একটু অতিরিক্ত যত্নবান হওয়ার দায়বদ্ধতা আপনাদের আছে। আমি যদি একটু অন্য পয়েন্টে দেখার চেষ্টা করি যে একই সঙ্গে ততটা লো এন্ড নন, কিন্তু দীর্ঘদিনের কর্মী, তার শ্রম দিয়েছেন, সে কারণেই তিনি লো এন্ড থেকে হয়তো হাই এন্ডে পৌঁছেছেন। তার প্রয়োজনে তার, অর্থাৎ যদি হেডস রোল করার পথে যায়, সেটি বা কোন গ্রাউন্ডে, কিভাবে অন্তত মানবিক দিকটাকে জাস্টিফাই করতে পারবে কোনো কোম্পানি? একটা কোম্পানি তার যখন হেডস ডাউনসাইজ করে, সেটা লাস্ট রিসোর্ট। আজকের দিনে দাঁড়িয়ে যখন অনলি আমাদের কাছে মাত্র 1 মাসও হয়নি লকডাউন পিরিয়ড, এই সময় আমরা কখনো কোম্পানি ভাবতেই পারে না তার ডাউনসাইজ করার ব্যাপারে। কোম্পানি কিন্তু, আমি আবার যেটা বলছি, উইন্ডোটা আনসার্টেন, এটা 1 মাস চলবে কি 3 মাস চলবে কি 6 মাস চলবে বোঝা যাচ্ছে না। তার জন্য আজকের দিনে দাঁড়িয়ে কোম্পানি তার ওয়ার্কিং ক্যাপিটাল জোগাড় করার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, এবং ওয়ার্কিং ক্যাপিটাল যতক্ষণ সে সাপোর্ট করতে পারবে তার হিউম্যান রিসোর্সকে, তার অ্যাডমিন কস্টকে, সে চালিয়ে যাবে। এবার দেখা গেল তার যে রেভিনিউ হচ্ছে, কালেকশন হচ্ছে, সেটা 3 মাস 4 মাস পরে সে সাপোর্ট করতে পারছে না তার এক্সপেন্ডিচারকে, তখন সে কি করবে? তখন তাকে বিভিন্ন রিস্ট্রাকচারিং করতে হবে। আজকে দেখেছি আরবিআই এর গভর্নর, তিনি আজকে বলেছেন যে যে আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করেছেন, এবং মূলত সেটা এমএসএমই কে চাঙ্গা করার লক্ষ্যকে সামনে রেখে। আমরা শুনে নেব কি বলেছেন শক্তিকান্ত দাস।
has been decided to provide special refinance facilities for a total amount of rupees 50,000 crores to NABARD, SIDBI and NHB to enable them to meet sectoral credit needs. This will comprise of rupees 25,000 crore to NABARD for refinancing regional rural banks, that is RRBs and cooperative banks and microfinancial institutions. Rupees 15,000 crore will flow to SIDBI for on-lending and refinancing, and as you know, SIDBI will be lending this money to, by way of providing refinance to scheduled commercial banks as well as to other financial entities, NBFCs, MFIs, etc., who sanction loans to the MSME segment of the economy. ইন্দ্রজিৎ বাবুর কাছে চলে যাব। ইন্দ্রজিৎ বাবু, এই আর্থিক প্যাকেজ সেটা কতটা বুস্ট করতে পারে? দেখুন, এই আর্থিক প্যাকেজে মোস্টলি আপনি যদি দেখেন, এটা একটু রুরাল সেক্টর ঘেঁষা এবং নর্মাল ইন্ডাস্ট্রিতে যে প্যাকেজটার কথা বলা হচ্ছে এটা খুব বেশি প্রভাব ফেলবে বলে মনে হয় না। এতে একটা কথা আমার বলার আছে যে সোমেশবাবু যেটা একটু আগে বললেন, কোনো ইন্ডাস্ট্রি তার ম্যান পাওয়ারকে রিট্রেঞ্চ করতে চায় না, কখনো চায় না, এবং কারণ তাই আমরা সেই ম্যান পাওয়ার ইনভেস্টমেন্ট করি। কিন্তু আসল প্রবলেমটা হচ্ছে যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ইন্ডাস্ট্রি উঠেই যায়, তার চেয়ে অনেক বেটার যদি একটা ডিসাইড করা যায় যে আচ্ছা 25%, 20%, 15% ওয়েজ কাট হবে, কিন্তু সমস্ত লোক পাবে, কারো রিট্রেঞ্চমেন্ট হবে না, এরকম একটা যদি পলিসি গভর্নমেন্ট থেকে ডিসাইড করে বা দেওয়া যায়, তাহলে পরে কিন্তু লং টার্মে কোম্পানিটাও বাঁচবে এবং ওয়ার্কম্যানরাও উইল নট লুজ দেয়ার জব। এইটা একটা বিশাল প্রবলেম, যেটার জন্য আমার মনে হয় এই জাতীয় একটা সলিউশন দেওয়া দরকার, যেটা নাহলে রিয়েল প্রবলেমটা হবে কিন্তু ইয়ের কাছে, মানে এমএসএমই সেক্টরে। কারণ ওদের কাছে কাজ নেই, অথচ লোককে মাইনে দিয়ে যাবে, কোম্পানিটাই তো উঠে যাবে করতে গেলে। সুতরাং সেইটা কিন্তু আমার মনে হয় যদি একটা ওয়েজ রিস্ট্রাকচারিং করা সম্ভব হয়, এখানে গভর্নমেন্টের একটা রোল আছে, ট্রেড ইউনিয়নের রোল আছে, কোম্পানির রোল আছে, কোম্পানিরা যেন অ্যাডভান্টেজ না নেয় সেটাও দেখা দরকার আছে। কিন্তু এইটা যদি করা যায় তাহলে কিন্তু আমার মনে হয় নেক্সট 2-3 মাসের মধ্যে স্লোলি প্রোগ্রেসিভলি এটা নর্মালাইজের দিকে চলে যাবে। সোমেশ বাবুর কাছে যাব। সোমেশ বাবু, আমি এই স্ট্রিট ফাইট এই শোটা আমাদের চলাকালীনই আমাকে একজন টুইট করেছেন, আমাকে অনুরোধ করেছেন নামটি গোপন রাখতে। তিনি বলছেন যে আমাকে আমার কোম্পানি থেকে উইদাউট এনি রিজন লে অফ করেছে, স্যালারিও 35% কাট করেছে। আমাদের একটা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, সেখানে 40-50 জনকে লে অফ করা হয়েছে। এরকম একাধিক মেসেজ কিন্তু আমরা পাচ্ছি বিভিন্ন ক্ষেত্র থেকে, অর্থাৎ এটা চলছে। সোমেশবাবু, সেখানে দাঁড়িয়ে কি বার্তা দেবেন? এটা শিল্প মহলের পক্ষ থেকে কি বার্তা দেবেন? আপনি যেটা বলছেন হয়তো উনি ঠিকই বলছেন, কিন্তু আমি যেটুকু জানি এই সিচুয়েশানে কিন্তু লে অফ বা টার্মিনেশন কোনো এমপ্লয়ার করবে না। কারণ লে অফ বা টার্মিনেশন এখন করতে গেলে সমস্যা আসবে, কিন্তু সেটা এফআইআর হতে পারে এমপ্লয়ারের এগেনস্টের, সঙ্গে সঙ্গে এটা কোর্ট কেস হয়ে যেতে পারে, পুলিশ কেস হতে পারে। আমার মনে হয় না এরকম কোনো কোম্পানি আছে আজকের দিনে দাঁড়িয়ে কেউ টার্মিনেশনে যাচ্ছে। হ্যাঁ, যেটা আমি আগেও বলছি, হয়তো আনএবল টু পে, তার জন্য তো ডিলে। এটা যেমন ঘটনা সোমেশবাবু, তেমনি বলুন তো একদম সাধারণ একজন এমপ্লয়ের চোখ দিয়ে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে, সেখানে দাঁড়িয়ে তার জীবিকায় কোপ পড়ছে, তবে কজন এমপ্লয়ি পারেন এ নিয়ে কোর্ট কাছারি করতে? আমি তো সেটাই যেটা সেন সাহেব বলছিলেন যে আমাদের আজকে যদি আমরা জানতে পারি যে এটা 1 মাসের জন্য লকডাউন একটা ব্যবস্থা ছিল, আমরা তো জানি না এটা কতদিনের লকডাউন, ইকোনমির উপর আঘাতটা কদিন চলবে। আমার দুটো সাজেশন ছিল এই ক্ষেত্রে, গভর্নমেন্টের একটা আইডিয়া, একটা হেল্পে আমাদের আসতেই হবে। যেমন ধরুন, লিকুইডিটি ইজ দ্য মেইন প্রবলেম। এবার যদি আমরা যে দেখছি ইন্ডাস্ট্রিগুলোতে গভর্নমেন্টের থেকে প্রচুর বাকি আছে, অর্থাৎ গভর্নমেন্ট প্রচুর সার্ভিস এবং কমোডিটি ইউজ করেছে যেটা গভর্নমেন্ট প্রাইভেট এবং ইন্ডাস্ট্রিকে দেয়নি। যদি আজকে গভর্নমেন্ট সেই ধরনের পেমেন্টগুলো করে দেয়, ডেটাসগুলোকে ক্লিয়ার করে দেয়, তাহলে লিকুইডিটির সমস্যা হয়ে যাবে। তাহলে আজকে ছোট বড় সব ইন্ডাস্ট্রি একটা অনেক লিকুইডিটি মিটে যাবে গভর্নমেন্টের বকেয়া টাকাগুলো পেলে। সিমিলারলি আজকে ওয়ার্কিং ক্যাপিটাল যখন সমস্যা হবে, গভর্নমেন্ট যদি কিছু গ্র্যান্ড বা সফট লোন মিড সাইজ বা স্মল সাইজ এবং বিগ সাইজ কোম্পানিকে দেয় এগেইনস্ট দ্য এমপ্লয়মেন্টের জন্য, এগেইনস্ট দ্য স্যালারি ওয়েজের জন্য, যেটা কিন্তু প্রচণ্ডভাবে হেল্প করবে এই সমস্ত কোম্পানিগুলোকে। এখানে ইন্দ্রজিৎ বাবুর কাছে যাবো যে ইন্দ্রজিৎ বাবু, সেখানে দাঁড়িয়ে আমরা কতটা আশার আলো রাখতে পারি?
দেখুন যদি সত্যি সত্যি খুব সংক্ষেপে please, লিকুইডিটি প্রবলেমটা কমে যায় বা মিটে যায়, যেটা আমি বলেছিলাম যে ব্যাংক থেকে হোক বা হোক, আমি দেখতে পাচ্ছি যে প্যান্ডেমিক উইল লাস্ট ফর অ্যানাদার 3 months, তারপরে গ্র্যাজুয়ালি এটা কমে আসবে এবং কমে আসলেই কিন্তু স্লোলি এই টার্মটা ঘুরে আসবে। মানে এটা মানে একেবারে টোটালি এমন অবস্থায় নেই যে একবার এটা বন্ধ হয়ে গেলে আর সব শেষ হয়ে গেল, সেরকম অবস্থায় নেই কিন্তু।